স্টার্ট করে দিলাম রেকর্ডিং। সো আপনার ক্লাস 9, দ্যাট মিনস ক্লাস 8 থেকে 9-এ উঠেছি আমরা। ফিজিক্স ব্যাপারটার সাথে পুরোপুরি নতুনভাবে পরিচিত হচ্ছি, তাই না? আগে আপনারা জেনারেল সায়েন্স পড়ে আসছেন বোধহয়, যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একসাথে। আর লাস্ট ইয়ার তো আসলে খুব একটা পড়াশোনা যে হয়েছে এটাও বলতে পারি না, মানে যাই হয়েছে মজা হয়েছে। ঠিক আছে, মজা হয়েছে। সো এনিওয়েজ, আমরা একদম আজকের ক্লাসটা যেহেতু ফার্স্ট ক্লাস, বা আমি আমার ফিজিক্সের ফার্স্ট ক্লাসে নর্মাল একদম পিওর বেসিক থেকে শুরু করি। আজকে আমরা ওখান থেকেই শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো বেসিক্যালি ফিজিক্স বলতে কি বুঝি, এই ব্যাপারটাই আমরা চ্যাপ্টার 1-এ ব্যাখ্যা করছি, বা ফিজিক্সের স্কোপ কি কি আছে, কোন কোন জিনিসপত্রগুলো আমার ফিজিক্স পড়ার আগে জানতে হবে, এগুলো নিয়ে চ্যাপ্টার 1। আপনাদের বই তো নিশ্চয়ই পান নাই, কিন্তু আপনারা এমনিতে পিডিএফ তো অ্যাভেলেবল আছে। বই স্কুল থেকে দিয়েছে? আরে নাইস, চমৎকার, ফিজিক্স বই দিয়েছে। ওকে, বই খোলা লাগবে না, বাট চ্যাপ্টার 1টার নাম কি দেখেছেন? ফিজিক্যাল, আমার মনে হয় ফার্স্ট চ্যাপ্টারটার নাম হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, এরকম কিছু একটা। কোয়ান্টিটি ব্যাপারটা পরে আসছে, ইফ আই এম নট রং। ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। সো বাট না, হি ইজ ক্লোজ, নো ওয়ারিজ। তো ফিজিক্যাল কোয়ান্টিটি আর একটু পরে কথা বলবো, আমরা আগে যে ফিজিক্যাল ওয়ার্ল্ড জিনিসটা কি সেটা একটু নিয়ে আমরা আগে কিছুক্ষণ কথাবার্তা বলবো, ঠিক আছে? আমাকে আপনারা বলতে পারেন যে ফিজিক্যাল ওয়ার্ল্ড বলতে আসলে আপনারা কি বুঝেন যখন আপনাদেরকে বলা হয় যে হোয়াট ইজ দ্য ফিজিক্যাল এনিথিং? দৈনন্দিন লাইফে যেগুলো ইউজ করি, হ্যাঁ। হুম। বা যেভাবে আমরা কাজ করবো এটাই শুধু কাজ। ওকে, আপনি কিছু বলবেন ফিজিক্যাল ওয়ার্ল্ড নিয়ে, আপনার কি মনে হয়? ম্যাটার্স, ম্যাটার্স উইচ উই ক্যান টাচ। ওকে, এটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ডের এলিমেন্ট বলা যায়, যে কারা ফিজিক্যাল ওয়ার্ল্ডে আছে, ম্যাটার্স দ্যাট উই ক্যান টাচ ইজ ইনসাইড দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। বাট দেন এনার্জি বলে একটা ব্যাপার আছে, শুনছেন? ইলেকট্রিক এনার্জি আপনি টাচ করতে পারেন না? দেন তাহলে কি ইলেকট্রিক এনার্জি ফিজিক্যাল ওয়ার্ল্ডের পার্ট না? ফিজিক্সের মধ্যে তো আমরা এনার্জি বলে একটা ব্যাপার পড়ি, পড়ি না? দেন যদি বলি ফোর্স, ফোর্স কি আপনি টাচ করতে পারেন? বুঝতে পারছি। সো মানে ইউ আর নট কোয়াইট দেয়ার, কিছুটা আছে বাট নট কোয়াইট। আচ্ছা, আমি বলে দিই, বেসিক্যালি ফিজিক্যাল ওয়ার্ল্ডকে অনেকভাবে ডিফাইন করা যায়। আর সবসময় মনে রাখবেন, ফিজিক্সে যে কোনো কিছু দুই রকম ডেফিনেশন থাকে। একটা হচ্ছে গিয়ে কোয়ালিটেটিভ, যেই ডেফিনেশন দিয়ে আপনি আসলে বুঝতে পারবেন মানে তার কোয়ালিটি কি। আর আরেকটা হচ্ছে গিয়ে কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটেটিভ। আমার বানানগুলো ভুল হতে পারে, পরে এই পিডিএফটা নিয়ে বানানগুলো আপনার একটু স্পেল চেক মেরে দিন নিজেরা। সো কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ দুই রকম ডেফিনেশন থাকে। আমরা শুরুতে কোয়ালিটেটিভ দিক থেকে যদি চিন্তা করি যে ফিজিক্যাল ওয়ার্ল্ড বলতে কি বুঝবো, ফিজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে বেসিক্যালি আসবে আমরা হিউম্যান বিইং, আমাদের কয়টা সেন্সেস আছে? 5 সেন্সেস, এটা কি জানি? হিউম্যান বিইংস এর 5টা সেন্সেস কি কি আছে বলেন তো? এক হচ্ছে টাচ, বলতে পারি। দুই, সাইট, আমরা দেখি। তিন কি? ফিল। চার, হিয়ার। পাঁচ কি? আমি নিজেও ভুলে গেছি। গান দিতে ইয়াস, আর একটা হচ্ছে স্মেল। চমৎকার জিনিস বলে গেছি, যা সবার অলমোস্ট চলে গেছিল। এখনো কিন্তু ঠান্ডা লাগলে দেখবেন যে আমরা ঠিকঠাক মতো স্মেল নিতে পারি না অনেক সময়। এনিওয়েজ, সো বেসিক্যালি এই 5টা সেন্স দিয়ে যা কিছু আমি লোকেট করতে পারবো। আপনি ফোর্স হয়তো দেখতে পারেন না, ধরতে পারেন না, বাট ইউ ক্যান ফিল ইট, রাইট? এনার্জির কথাও কিন্তু সেম, আপনি হয়তো ধরতে পারেন না, দেখতে পারেন না, বাট ইউ ক্যান ফিল ইট, বা অর ইউ ক্যান সি দ্য ইফেক্ট অফ ইট। ফোর্স দিলে কি হবে, এনার্জি পাইলে কি হবে, এটার ইফেক্ট আপনি চোখে দেখতে পারেন, রাইট? সো এই 5টা সেন্সের মধ্যে যা কিছু আছে, যা কিছু পড়ে, সবকিছু ফিজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে পড়ে, সোজা কথা। আমি এই 5টা সেন্স দিয়ে যা ট্র্যাক করতে পারবো তাই ফিজিক্যাল ওয়ার্ল্ডের একটা পার্ট। বুঝতে পারছি? এটা হচ্ছে আমরা কোয়ালিটেটিভলি বললাম। বাট কোয়ান্টিটেটিভলি যদি আমি বলি, তার মানে আমাকে এমন কিছু ভাবে বলতে হবে ফিজিক্যাল ওয়ার্ল্ডকে যেন আমি কোয়ান্টিফাই করে বলতে পারি, তাই না? সো ওই কোয়ান্টিটেটিভ ডেফিনেশনের ক্ষেত্রে আমি একটু ঠিক চিহ্ন দিয়ে বোঝাই যে কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে এভাবে বলবো যে 5 সেন্স দিয়ে যা কিছু ট্র্যাক করা যায় তাই হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড।
শেষ কথা। বাট কোয়ান্টিটেটিভলি আমরা এভাবে বলবো না, কোয়ান্টিটেটিভলি আমাকে বলতে হবে, একটু পরের পেজে আসি। উই আর টকিং অ্যাবাউট ফিজিক্যাল ওয়ার্ল্ড, হেডিংটা দিয়ে নেই, ফিজিক্যাল ওয়ার্ল্ড। কোয়ান্টিটেটিভলি মানে কি আমাকে নাম্বার দিয়ে এক্সপ্রেস করতে হবে না? উইদাউট নাম্বার থিংস আর ভ্যালুলেস আর মিনিংলেস। সো আমরা কোয়ান্টিটেটিভলি ফিজিক্যাল ওয়ার্ল্ডকে ডিফাইন করার জন্য ওর এলিমেন্ট কয়টা, বেয়ার মিনিমাম এলিমেন্ট কয়টা, সেই এলিমেন্টের ট্র্যাকিং এ যায়। ঠিক আছে, বলা হয়ে থাকে ফিজিক্যাল ওয়ার্ল্ডে 4টা এলিমেন্ট আছে, এই 4টা এলিমেন্ট নিয়ে যা আছে সবই হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে পড়ে। ঠিক আছে, অ্যান্ড যখন আমি বলছি 4টা এলিমেন্ট, এইটা মানে ওই যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম ওই এলিমেন্ট না। ঠিক আছে, অথবা ওই যে ফায়ার, আইস, আর্থ, ওয়াটার ওই এলিমেন্ট না। উই আর নট টকিং অ্যাবাউট দোজ এলিমেন্টস, উই আর টকিং অ্যাবাউট ফিজিক্যাল ওয়ার্ল্ডের এলিমেন্ট। কারণ এলিমেন্ট বললেই না মানুষজন আইদার ফায়ার, আর্থ এগুলোতে চলে যায়, আর নাহলে ওই যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়ামে চলে যায়। রাইট, কারণ আমরা ওইটাই মাথায় রাখছি। বাট দুইটার কনটেক্সট ডিফারেন্ট, এটা আবার টোটালি ডিফারেন্ট কনটেক্সটে। প্রথম এলিমেন্ট অফ দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড হচ্ছে স্পেস বলে একটা ব্যাপার আছে যেটা থাকতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ স্পেস? নট গ্যাপ, স্পেস। স্পেস ইজ স্পেস। স্পেসে ডিফাইন করতে গেলে এখন অনেক ভিতরে যেতে হবে, ফিলোসফিক্যাল ব্যাপারে চলে যেতে হবে, বাট উই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ স্পেস, রাইট? উই হ্যাভ আ ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং। একটু পরে আমি আর ডিটেইলে যাচ্ছি, সমস্যা নাই। নাম্বার 2 তে হচ্ছে টাইম। There has to be something called energy. অথবা আপনার এটাকে অবজেক্ট হতে পারে। ঠিক আছে, এখানে মাস মানে ওই যে কিলোগ্রাম মাস না, মানে মাস মানে ইটস আ মাস, মানে এক্সিস্টেন্স আর কি, সোজা কথা, সামথিং অফ অ্যান এক্সিস্টেন্স। ঠিক আছে, ম্যাটার বা মাস বা অবজেক্ট। ওই যে আপনাদের যদি কারো আত্মীয় স্বজন ডক্টর থাকে, তারা হয় ওই যে টিউমার ফাইন্ড আউট করলে বলে দেয়ার ইজ আ মাস ইনসাইড, সো ইটস অ্যান অবজেক্ট, ইটস আ ফরেন বডি অফ সামথিং। এনিওয়েজ, সো এই 4টা এলিমেন্ট নিয়ে যা আছে তাই হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড। ঠিক আছে, কোনো কনফিউশন আছে? আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ডের কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ দুই টাইপের সিচুয়েশন বা পার্সপেক্টিভ বুঝতে পারতেছি। ভেরি গুড। ফিজিক্সের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভাই পার্সপেক্টিভ বোঝা। যেমন যখন আমি বলতেছি ফিজিক্যাল ওয়ার্ল্ডের এলিমেন্ট কি কি, এখানে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম আসবে না, এখানে আর্থ, ওয়াটারও আসবে না, এই 4টা আসতে হবে। সো ধরেন এমসিকিউতে আপনাকে কোশ্চেন করছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এলিমেন্ট অফ ফিজিক্যাল ওয়ার্ল্ড, আর্থ, হিলিয়াম, স্পেস, ইন জেনারেল মিন করতেছে। সো এইরকম এমসিকিউতে স্পেস উইল বি ইউর অ্যান্সার, বুঝছেন? এই সব কারণে এমসিকিউ ভুল হয়। স্যাররা আসলে কঠিন প্রশ্ন করে না, স্যাররা প্রশ্ন করে বরাবর, কিন্তু আমরা আসলে মিন করছে তা বুঝি না, বা তা বোঝার চেষ্টা করি না, বা বোঝার চেষ্টা করানো হয় না। আপনাদের দেখবেন যেখানেই পড়তে যাবেন আপনাদেরকে মোস্টলি শুরুতে হচ্ছে কি কিছু ডেফিনিশন লিখে দেওয়া হবে, এবং তারপর হচ্ছে গিয়ে কিছু ফর্মুলা লিখে দেওয়া হবে, এবং তারপরে ডেফিনিশন আর ফর্মুলাগুলো পরীক্ষায় কেমন অ্যান্সার করতে হবে এটা বলে দিবে। এটা সমস্যা হচ্ছে কি, ধরেন পরীক্ষায় যে সবসময় ওই সেট অফ ফর্মুলা থেকেই আসবে, ওই সেট অফ ডেফিনেশন থেকে আসবে, নট নেসেসারি, প্রথম কথা। দ্বিতীয় কথা, ধরেন দৈবক্রমে আমি আপনাকে কমন ফেলাই দিছি, আপনি এসএসসি পাস করে যাবেন, কোনো সমস্যা নাই, আপনি দেখা যাবে 85 পেয়ে যাবেন। আপনাকে কথা বলি আজকে, যদি আপনারা এসএসসিতে অল সাবজেক্টে A+ ক্যারি করতে চান, আজকে সব কোচিং বাদ দিয়া বাসায় যত রকমের গাইড পাওয়া যায় না, সব গাইড কিনবেন, কিনা জাস্ট শুধু মুখস্থ করবেন 2 বছর, আপনার A+ গ্যারান্টিড। এটা কি শুনছিলেন যে মাঝখানে হরলিক্স আর ফেয়ার অ্যান্ড লাভলি মামলা খাইছিল? কারণ ফেয়ার ফেয়ার যে হয়, ফেয়ার অ্যান্ড লাভলি মার্কা যে ফর্সা হয়, প্রমাণ কোথায়? বা হরলিক্স খেলে যে লম্বা হয় মানুষ, প্রমাণ কোথায়? এটার জন্য মামলা করে দিছিল বাংলাদেশের কোর্টে। এবং তারপর থেকে ওই হরলিক্স বন্ধ হয়ে গেছে, যে হরলিক্স খেলে লম্বা হতে পারে, মানে এগুলাতে সাহায্য করে, এগুলো বন্ধ হয়ে গেছে। তো গাইডের বইয়েও দেখবেন লেখা আছে 100% A+ নিশ্চয়তা লেখা আছে না, নির্ভুল। নির্ভুলতা হবে, এগুলো লেখা আছে না? যদি এগুলো ভুল হইতো, যদি 100%
এখানে এ প্লাস পাওয়ার নিশ্চয়তা না থাকতো কেউ না কেউ অবশ্যই মামলা করতো। বাংলাদেশ এরকম কান্ট্রি না যে সহজে ছেড়ে দিবে। ধরেন পাঞ্জেরি মামলা করে দিত রয়্যালের নামে, বা রয়্যাল মামলা করতে পারে পাঞ্জেরির নামে, করতো না? কিন্তু করছে কখনো? দ্যাট মিনস ওদের ওখানে কিছু না কিছু ট্রুথ আছে। আর আমি নিজে একসময় পাবলিকেশনের সাথে কাজ করছি, তো এই এক্সপিরিয়েন্স থেকে বলছি এ প্লাস পাওয়ার জন্য আপনার এত পড়াশোনা করা লাগবে না। দ্য রিজন ইউ স্টাডিং ফর চেঞ্জ, যখন আপনি এ প্লাসটা পাবেন আর পরবর্তীতে কলেজ অ্যাডমিশন টেস্ট দিবেন, নরডেম কলেজে একটা একটা কলেজে নেয়, নরডেম আর সেন্ট জোসেফ, তখন যেন আপনি কিছু পারেন, বেয়ার মিনিমাম পারেন। অথবা ওইটা বাদ দেন, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট যখন দিবেন, আপনারা জানেন ঢাকা ভার্সিটিতে যারা অ্যাডমিশন টেস্ট দেয় তার মাত্র 9% পাস করে পরীক্ষায়। চান্স পাওয়া দূরের কথা, তার মাত্র 9% পাস করে। এবারে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হচ্ছে না, দেখছেন তো কত পার্সেন্ট পাস করছে? 26% না 25% মতো পাস করছে। রিজন হচ্ছে সবাই এ প্লাস পেয়ে আসে, সবাই যার মানে পারে, বাট ওই ওই পার্টটা আসে না, বুঝছেন? তো ওই কারণে আমি একটু ডিফারেন্ট ওয়েতে পড়াই, আমি এভাবে আসি। আমি একদম প্রত্যেকটা লাইনকে ব্যাখ্যা করে পড়াবো, যেন আমার ভাই এত সময় নাই আপনাদেরকে ধরেন 2 বছর ধরে পড়াবো না। আমি এখন একটা চ্যাপ্টার পড়ায় গেছি, দ্যাট মিনস এই চ্যাপ্টার আপনার আমার কাছে কেন, কোথাও আর যেন পড়া না লাগে। এখান থেকে যে কোনো টাইপের কোয়েশ্চেন আসলে আপনি যেন অ্যান্সার করতে পারেন। আই ডোন্ট কেয়ার কেমনে আসবে প্রশ্ন, বইয়ের থেকে হু কমন প্রশ্ন দিলে তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যাই না। বাট সবসময় যে কমন প্রশ্ন আসবে তা। So anyway, কি বলতেছিলাম? চারটা এলিমেন্টস, স্পেস, টাইম, এনার্জি অ্যান্ড ম্যাটার বা মাস বা অবজেক্ট, এই চারটা মিলে constitutes our physical world. It is a quantitative definition, আর কোয়ালিটেটিভ ডেফিনিশন হচ্ছে আমরা আমাদের হিউম্যান বিং এর 5টা সেন্স দিয়ে যা ট্র্যাক করতে পারি তাই হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড। এবং প্রশ্ন হচ্ছে, যদি কখনো আপনার পরীক্ষায় নাম্বার 1 এর জন্য কোয়েশ্চেন আসে হোয়াট ইজ ফিজিক্যাল ওয়ার্ল্ড বা ডিফাইন ফিজিক্যাল ওয়ার্ল্ড, তাহলে আমরা কি কোয়ালিটেটিভ ডেফিনিশন দিব নাকি কোয়ান্টিটেটিভ ডেফিনিশন দিব? দুইটাই দিব। আপনারা আমার স্টুডেন্ট হিসেবে আপনারা দুটো দিবেন। বাকিরা যেটা করবে দেখবেন ম্যাক্সিমাম খাতায় ওরা কি করে, একটা দেয়। আইদার কোয়ালিটেটিভ দিবে অথবা কোয়ান্টিটেটিভ দিবে, দুইটার একটা দিবে। কারণ ওরা চিন্তা করে, সবাই চিন্তা করে যে ভাই 1 নম্বরের জন্য মানে আমি অ্যান্সার লিখতেছি, রাইট? ওই জন্য কোনো রকম অ্যান্সারটা লিখে দিয়ে চলে যায়। বাট হোয়াট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইজ 100টা খাতা, 100টা খাতায় কি করছে, এক লাইন অ্যান্সার লিখে দিয়ে আসছে, জাস্ট একটা পার্সপেক্টিভ থেকে ব্যাখ্যা করছে। আপনি যখন দুইটা পার্সপেক্টিভ থেকে ব্যাখ্যা করছেন, আপনার যখন সি আর ডি তে স্যার নাম্বারিং করতে যাবে, দেখেন একে কিন্তু স্যার আপনাকে একে 10 দিতে পারবে না, একে একে দিবে, রাইট? বাট ডু ইউ আন্ডারস্ট্যান্ড যে আপনি নিজে যদি এক্সামিনার হন, আপনি 100টা খাতা এরকম এক লাইনের অ্যান্সার দেখছেন, আপনার খাতা 101 নাম্বার খাতা সামনে আসছে, আপনি এখানে একটু ভালো করে গুছানো অ্যান্সার দেখতেছেন, আপনি ওখানে একে এক দিতে বাধ্য, কাজ ওর বেশি নাম্বার নাই। বাট যখন আপনি 3-এ যাবেন, 4-এ যাবেন, ওইখানে স্যাররা 2-1 নাম্বার হাতে রেখা দেয় না, হুদাই কেটে দেয় না? নাও স্যারকে আপনি সাইকোলজিক্যালি উইক করে ফেলছেন, যে কারণ সে অলরেডি 100 খাতা এভারেজে 1-2 করে কমায় আসছে। স্যার যদি আপনার এখানে নাম্বার কমও দেয়, যখন এটাকে আবার সেকেন্ড এক্সামিনারের কাছে পাঠাবে, সে নাম্বার বাড়ায় দিবে। এক্সাম মানে এক্সামে নাম্বার পাওয়া, ইটস নট অ্যাবাউট হাউ মাচ ইউ নো, ইটস অ্যাবাউট হাউ মাচ ইউর টিচার থিংস ইউ নো। কারণ আপনি যদি পাশের জন্য জিজ্ঞেস করে দুইটা সংখ্যা লেখেন, 2 লাইনে লেখেন, কেউ কিন্তু দেখতেছে না। আমি আমি আপনাকে বুঝিয়ে পারছি, যদিও জিজ্ঞেস করাটাকে আমি মানে প্রমোট করতেছে না এখানে, এবার ইউ আন্ডারস্ট্যান্ড মাই পার্সপেক্টিভ। আমাদেরকে টিচারদেরকে এমনি হ্যাক করতে হবে। এবং দেখবে আপনারা তো আইডল স্কুলে পড়েন, আমি নিজেও আইডল স্কুলে পড়ে আসছি। সো একজন স্যারের খাতা আরেকজন স্যার কাটে দেয়, কথা আপনি ওই স্যার কাছে পড়েন নাই, আপনি ওই স্যারের স্যার পছন্দ করে না, বা এই স্যার লেকচার পছন্দ করে, ওই স্যার পাঞ্জেরি পছন্দ করে, আবার ওই স্যার রয়্যাল পছন্দ করে। আপনি যখন 2 লাইনই লেখেন, ওই স্যারের কাছে গেলে কাটার তো জায়গা নাই, আপনার তো কাটার জায়গা রাখতে হবে খাতার মধ্যে। লাল কালি দিয়ে আবার আপনি জায়গা রাখবেন না। আর একটা জিনিস মাথায় রাখবেন, টিচার বা স্যার যে খাতা কাটতেছে, সে যদি আপনার খাতা দেখা একটু রিলিফ ফিল করে, মাথা তো তার গরম এতক্ষণ, আপনি এমন ভাবে খাতাটা রিপ্রেজেন্ট করছেন যে টিচার আসলে কষ্ট হয় না খাতা দেখে, আপনার টিচার এমনি নাম্বার বেশি দিবে। আপনি নিজে চিন্তা করেন, যেই বন্ধু আপনার কষ্ট কম দেয়, প্যারা কম দেয়, তার একটা ফোন কল আপনি দৌড়ায় চলে যাবেন। আর যে আপনার সারাদিন প্যারা দেয়, ওর ফোন আপনি 2 মিনিট পরে ধরবেন। যদিও বন্ধুরা মোস্টলি সারাদিনই প্যারা দেয়, বন্ধুর সংজ্ঞাই এইটা। বন্ধু তো দিয়ে অবশ্য পড়াশোনা কাজ করলে হবে না। আবার আমি জাস্ট একটা মানে কি বলবো, আমি কি ক্লিয়ার করতে পারছি জিনিসটা? এনিওয়ে, তো যখন ফিজিক্যাল ওয়ার্ল্ডে ডেফিনেশন কি করব, দুইটাই লিখে দিব, দুইটাই লিখে দিব, ঠিক আছে? নাইস, নো ওয়ারিস। তো এই হচ্ছে কি আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডের কথাবার্তা গেল। ওকে, ফিজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে এখন ব্যাপারটা হচ্ছে যে স্পেস কাকে বলবো। আমার সংজ্ঞা যে স্পেস কাকে বলবো এরকম আসবে এরকম না, বাট আপনার জাস্ট আইডিয়া শোনার জন্য বলছি। বলেন না স্পেস কাকে বলবো, আপনি বলেন। আপনার নামটা কি ভাই? রেদওয়ান। বলেন না স্পেস কারে বলবেন? আপনি বলেন।
মানে ইউ আর নট রং, ঠিক আছে। আমার জায়গায় যেটা বিভিন্ন ধরনের মেটার থাকে, বিভিন্ন ধরনের মেটা ম্যাটার থাকে, হ্যাঁ হ্যাঁ বলা যায়। আপনি বলেন, আপনার কাছে ফিজিক্স মানে স্পেস কি? ওকে, নাইস। নলেজ থাকার দরকার নেই ভাই, শুনেন, ফিজিক্স পড়তে আসছি ফ্রেশ মাইন্ডে এবং একদম জিরো মাইন্ডে পড়তে বসতে হবে, কিচ্ছু জানি না। উই আর হিয়ার টু ডিফাইন ফাইন্ড আউট। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, নিয়ে গেছে। ওকে, কি বলতেছিলাম জানি, হ্যাঁ। ফার্স্ট অফ অল দেখেন, স্পেস যেটাই, এটার মধ্যে ডিসকন্টিনিউটি নেই, আছে? পুরাটা কন্টিনিউয়াস না। আপনি যদি আউটার স্পেসেও বলেন, মানে ওটা কিন্তু মহাখালী, মানে মহাশূন্য বলে বাংলায়, but still that's not মহাশূন্য, মানে that's not empty space, মানে it's outer space, it's inner space, that's outer space, but স্পেসের মধ্যে এমন কোথাও আছে যে ডিসকন্টিনিউটি আছে? না। তাহলে ফার্স্ট অফ অল থিং আমি বলতে পারি যে এটা একটা কন্টিনিউয়াস সামথিং, রাইট? এন্ড আমরা যে স্পেসে বসবাস করি, এইখানে আমরা হাইয়ের লেন্থের পরে ফিগার আউট করি এরিয়া, এরিয়ার পরে ফিগার আউট করি ভলিউম। এরকম দিতে পারি? লেন্থ হচ্ছে ওয়ান ডিমেনশনাল, এরিয়া হচ্ছে ইন স্পেস, বলতে পারি। তাহলে আমরা যদি স্পেসকে এইভাবে ডিফাইন করি, এটা একটা থ্রি ডিমেনশনাল কন্টিনিউয়াম। নামটা বোধহয় আপনাদের জন্য নতুন। কন্টিনিউয়াম মানে হচ্ছে এমন কিছু যেটা কন্টিনিউয়াস, যার কোনো ডিসকন্টিনিউটি। সো স্পেস ইজ আ থ্রি ডিমেনশনাল কন্টিনিউয়াম, বলতে পারি। এখন এখানে কি হয়, এবার এই যে থ্রি ডিমেনশনাল কন্টিনিউয়াম পাইলাম, এখানে কি হয়? ঘটনা ঘটে। ঘটনা কি জিনিস বা ইভেন্টস কি জিনিস, এটা পরে কথা। আর কি হয়? ঘটনা ঘটে। এবং শুধুমাত্র ঘটনা যে ঘটে তা না, কোন ঘটনা কই ঘটতেছে, একটা ঘটনার রেসপেক্টে আরেকটা ঘটনা দূরে আছে নাকি কাছে আছে, এই ঘটনা থেকে কি ডান দিকে না বাম দিকে আরেকটা ঘটনা ঘটতেছে, মানে এই ডিরেকশন গুলাও আপনি কি ডেসক্রাইব করতে পারেন, রাইট? আমি বলতে পারি এটা একটা থ্রি ডিমেনশনাল কন্টিনিউয়াম। এখানে কি হয়? ইভেন্টস হ্যাপেন, ঠিক আছে? এবং হোয়াট ডু উই ডু, আমরা মানে যে ইভেন্টগুলো হইতেছে সেই ইভেন্টগুলোর একটা, আমি বলতে পারি, রিলেটিভ পজিশন আছে। দ্যাট মিন্স এইভাবে হইতেছে এখন ফিজিক্স ক্লাস, ওই পাশে হইতেছে বায়োলজি ক্লাস, মানে ফিজিক্স ক্লাসের রেসপেক্টে বায়োলজি ক্লাস সামনে, মানে এরকম বিষয়টা বলতে পারি, বা ফিজিক্স ক্লাসের রেসপেক্টে ম্যাথ ক্লাস ডান দিকের রুমে, রাইট? সো আপনি রিলেটিভলি পজিশনও বুঝাই দিতেছেন, আবার ডিরেকশনও বুঝাই দিতেছেন। তো তাহলে আমি বলতে পারবো স্পেস ইজ দ্য থ্রি ডিমেনশনাল কন্টিনিউয়াম ইন উইচ অবজেক্টস অ্যান্ড ইভেন্টস অকার, ম্যাটারও থাকে, ইভেন্টসও থাকে, অ্যান্ড হ্যাভ রিলেটিভ পজিশনস অ্যান্ড ডিরেকশনস। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? মানে এর থেকে ক্লিয়ারলি কিন্তু স্পেসকে আসলে আর ডিফাইন করা অ্যাটলিস্ট আমি জানি না। আমি আইডিয়াটা বুঝতে পারছি। এবং দেখেন, এই যে স্পেসের ডেফিনিশন হয়তো পরীক্ষায় আসবে না, বাট আপনাকে কন্টিনিউয়াসলি যখন আপনি মোশন চ্যাপ্টারে যাবেন, আপনাকে বাই করতে হবে যে ডিস্টেন্স কতটুকু, ভেলোসিটি কতটুকু, সবকিছুই কি স্পেস কভার করতেছে না ও? তো স্পেস যদি আমরা ঠিক মতো না বুঝি, মানে এটা একটু কাউন্টার ইনটুইটিভ মনে হতে পারে যে স্পেসের সাথে আমার ডিস্টেন্স বের করার মেথড, কানেকশন কি? কানেকশন হচ্ছে এইটা, আপনি ওই বেসিকটা বুঝেন নাই, স্পেস জিনিসটা কি আপনার মাথায় আইডিয়া নাই। তো তখন আপনি আসলে মানে ওইটার উপর বেস করে যে অ্যাপ্লিকেশন বিল্ড করছে, ওই অ্যাপ্লিকেশনটা আপনার জন্য বোঝাটা ডিফিকাল্ট হবে। ঠান্ডা লাগতেছে? এখন টাইম কি, এনার্জি কি এবং ম্যাটার কি, এগুলাকে আর ডিটেইলে এক্সপ্লেইন করলাম না, এটা আপনাদের উপর একটা একটা ধরেন অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক টাইপের দিয়ে দিলাম, ঠিক আছে? আপনাদের হোমওয়ার্ক থাকবে যে স্পেসকে আমরা যেভাবে ডিফাইন করলাম রাইট নাও, এইভাবে আপনারা আপনাদের বুঝে আসে বই পড়তে পারেন, নেটে হেল্প নিতে পারেন, সবকিছু নিয়ে আপনি যে বুঝেন টাইম কি জিনিস, এনার্জি কি জিনিস, ম্যাটার কি জিনিস, এইগুলো আপনারা একটু, আমি ওইটার উপর কলম চালাবো, ভুল হইলে কোনো সমস্যা নাই, ইনফ্যাক্ট আমি খুশি হব যদি ভুল হয়, কারণ আমি কলম চালায় লাল কালি দিয়ে কেটে দিব। এবং তারপর আপনি বাসায় গিয়ে দেখবেন যে আসলে আপনার চিন্তার সাথে কতটুকু চিন্তা আরো অ্যাড করতে হবে বা কোন চিন্তাটা ছাড়তে হবে।
আপনি যদি প্রথমবার ঠিক করে ফেলেন তখন আপনার কাছে একটা মনে হবে যে আমি তো সব পারি। এই জিনিসটা একটু ঝামেলা, ওভার কনফিডেন্স ইজ ব্যাড। শেখ হাসিনাকে দেখলে আমরা বুঝতে পারি এই জিনিসটা। ঠিক আছে, জীবনে ওভার কনফিডেন্ট হওয়া যাবে না, প্রত্যেক সময় নিজেকে ইভালুয়েট করতে হবে যে আমি আসলে কতটুকু পারি, কতটুকু না পারি। আরেকটা জিনিস মাথায় রাখবেন, জীবনে ভুল করার যে কি বলবো কোটা নির্দিষ্ট। সো পরীক্ষার আগে যত ভুল করবেন, পরীক্ষার দিন ভুল করার প্রবাবিলিটি তত কমবে, বিকজ আল্লাহ বলছে রিজিক নির্দিষ্ট। বা দুনিয়াতে এনার্জি কি নির্দিষ্ট, মানে বুঝাইতে পারছি। যদিও এটা ধরেন আমি এটা আমার নিজস্ব বুঝ আর কি, এবং আমি আমার নিজের লাইফে অ্যাপ্লাই করে দিচ্ছি যে ধরেন যত ভুল আমি আগে প্র্যাকটিস সেশনে করব তত আমার পারফরমেন্সটা বেটার হবে। দ্যাটস ওয়াই অ্যাথলিটরা দিনের পর দিন ঘন্টা পর ঘন্টা জিমে কাটায়, এমন ভাবে তারা জিম করে বা এমন ভাবে তারা প্র্যাকটিস করে, শুধু অ্যাথলেটিক না যে কোনো প্রফেশনাল, ওরা এতক্ষণ পর্যন্ত কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকে যতক্ষণ পর্যন্ত না ওদের কাছে ওদের অ্যাক্টিভিটিটা ছেলে খেলা মনে হয়, মানে ঘুম থেকে উঠাও করতে পারবে। দ্যাটস ওয়াই দে প্র্যাকটিস সো মাচ। তো ওই জন্য এই কাজটা পড়াশোনার জন্য প্রযোজ্য। ঠিক আছে, ক্লাস 9-10 এ উঠছেন, আমি শিওর যে নিশ্চয়ই মানুষ আপনাদেরকে অনেক ভয় দেখাইছে না, প্রচুর পড়াশোনা হাবি জাবি ব্লা ব্লা ব্লা। কথা সত্য, প্রচুর পড়াশোনা, বাট ইটস নট ডিফিকাল্ট, ইটস নট হার্ড যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন। সিরিয়াসলি রেগুলার প্র্যাকটিস করতে থাকলে ঘুম থেকে উঠাও আপনি যে কোনো জায়গায় যে কোনো কিছু করতে পারবেন। মানে টেক ইট ফ্রম মি, আমি আপনাদের আইডল স্কুল আলাম নাই, মতিঝিলে ছিলাম না, বনশ্রী ব্রাঞ্চে ছিলাম, তারপর নরডেম কলেজে আসছি, তারপর বুয়েটে পড়াশোনা করছি। জীবন এক সেকেন্ডের জন্য আমার মনে হয় না যখন আইডল স্কুলে পড়ছি যে আমি A+ ছাড়া কিছু পাবো। বিকজ মানে আমি বলবো না আমি খুব হার্ড ওয়ার্ক করছি, বাট আমি কনসিস্টেন্ট ছিলাম, আলহামদুলিল্লাহ কনসিস্টেন্ট ছিলাম। তো যখন এসএসসি পরীক্ষা দিতে বসছি আমার কাছে ছেলে খেলা মনে হয়েছে। এবং আমি শুধুমাত্র মানে জেনারেল ম্যাথ পরীক্ষা দিলে আমার নিজের খাতা না, আশেপাশে আরো দুই দুই খাতায় আমি উপপাদ্য লিখে দিছি, মানে থিওরেম লিখে দিছি, এক্সট্রা থিওরেম লিখে দিছি, ট্রাস্ট মি অন দিস। এবং ওরা কমার্স থেকে A+ পাইছে জেনারেল ম্যাথ এবং জেনারেল সায়েন্সে, আমার পাশে কমার্স ছিল, আমি ছিলাম না, আমরা ছিলাম সায়েন্সে, আইডিয়ালি সিট ছিল। তো আই ডিড দ্যাট, এবং ট্রাস্ট মি ছেলে খেলা মনে হয়েছে। আলহামদুলিল্লাহ এসএসসিতে গোল্ডেন এ প্লাস তো পাইছি পাইছি, ট্যালেন্ট বৃত্তিও ছিল। তারপর নরডেম কলেজে গেছি, নরডেম কলেজে গ্রুপ 1-এ পড়ছি। আমার সব মার্কস দিত না, আমাদের সময় আমি 2011 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি, 2009 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, আমাদের সময় মার্কস দিত না আর কি। তো তারপর নরডেম কলেজে গ্রুপ 1-এ ছিলাম, এবং ওখান থেকে ট্যালেন্ট পুলে না, তারপর আমি জেনারেলের বৃত্তি পাইছি এইচএসসিতে, বিকজ এইচএসসিতে আমি একটু পরীক্ষার হলে এত কষ্ট করতে ইচ্ছা করে নাই, মানে চিন্তা করেন 9-10 ইন্টার একটু 11-12 প্রচুর কষ্ট করছি। নরডেমে আমার পজিশন ছিল 333 আউট অফ 1100 বা 1200 স্টুডেন্টস আর কি, মোটামুটি ভালো ছিল, বিকজ নরডেম কলেজে ভাই সব স্কুলের ফার্স্ট বয় ছিল, এবং আমার গ্রুপ 1-এ ধর সবই ফার্স্ট বয়, এই পাশেও ফার্স্ট বয়, এই পাশেও ফার্স্ট বয়। আমার দুই পাশে যে দুইটা বসতো, সরি আমি তো ডান পাশে বসতাম, আমার এই দুই পাশে যেটা বসতো এই দুইজন হচ্ছে গিয়ে একজন ইউএসএ তে ডক্টর আর একজন যশোরে ডক্টর, সামনে হচ্ছে একজন বুয়েটের টিচার, ওই বুয়েটের টিচার এখন হচ্ছে গিয়ে হয়ে গেছে পার্ডু ইউনিভার্সিটির টিচার, আরেকজন আছে এমআইটির, আরেকজন আছে হচ্ছে গিয়ে ইয়াতে এখন অ্যামাজনে জব করে ইউএসএ তে। সো স্কলার দিয়া ভরা ছিল ভাই, ওদের মধ্যে 333 হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক করছি, আল্লাহ মাফ করুক। কিন্তু মানে কখনো কষ্ট হয় নাই, সিরিয়াসলি বলছি, ইট ওয়াজ ফান, বিকজ আলহামদুলিল্লাহ কিছু ভালো টিচার পাইছিলাম। আর মানে পড়াশোনা করতে ভালো লাগতো আমার, একটা সার্টেন পয়েন্টে গিয়ে বুঝতে পারছি যে আসলে পড়াশোনা না করলে আব্বা আম্মা সারাদিন ঠ্যাঙাবে। সো টু মেক মাই সেলফ ইজিয়ার ইন লাইফ পড়াশোনা করতে হয়েছে। সো একটা জিনিস আছে না, যে এনাফ টাইম একটা সময় একটা কিছু দিলে ভালো লাগা শুরু করে যায়। সো এই ব্যাপারটা এটা সত্যি, এটা হয়। ঠিক আছে, তো ভয় পাওয়ার কিছু নাই, ইটস ইজি, ইটস প্রিটি ইজি। খালি আপনাকে একটা কাজ করতে হবে কি জানেন, রেগুলার পড়ার টেবিলে বসতে হবে। প্র্যাকটিসটা ওই যে রজার ফেদারার লেভেলে নিয়ে যেতে হবে, রাফায়েল নাদাল লেভেলে নিয়ে যেতে হবে। এমন প্র্যাকটিস করতে হবে যে ঘুম থেকে ওইটাও যদি আপনার কাছে কেউ খাতা কলম ধরে ধরায় দেয় আর ফিজিক্সের একটা অঙ্ক দিয়ে দেয়, আপনি ঘুম থেকে ওঠার প্র্যাকটিস করবেন, সলভ করে ফেলতে পারবেন। মানে হয়তো সময় লাগবে, দেখেন সময় লাগাটা সমস্যা না, সময় লাগতে পারে, আপনার 1 ঘন্টা সময় লাগছে, আপনার সারাদিন সময় লাগছে, আপনি ওইরকম টাইপের আর 10টা প্রবলেম সলভ করেন, 1 ঘন্টার জিনিস আস্তে আস্তে 5 মিনিটে চলে আসবে। এটা আপনারাও জানেন ভালো মতো, রাইট? ছোটবেলায় যখন ত্রিকোণমিতি প্রথম ধরতেন, ও ত্রিকোণমিতি এখন ধরেন নাই, 9-এ আছে, ও সরি, ধরতেন? এটা ত্রিকোণমিতি ছিল, আচ্ছা ত্রিকোণমিতি জানতেন না? ক্লাস 5-6-এ যে সিম্পলিফিকেশন ছিল না, সিম্পলিফিকেশন যখন প্রথম এনকাউন্টার করছেন, মনে আছে যে একটা অঙ্ক মিলতো না, কোনো না কোনো লাইনে ঝামেলা হয়েই যেত, বদমাস মনে থাকতো না, কোন প্যারেন্থেসিসের কাজ আগে করব, ডিভাইড করব না কি করব, মাথায় আসতো না। বাট বাই দ্য টাইম আপনার ফাইনাল এক্সাম আসছে, কোন পেজের কত নাম্বার অঙ্কের অ্যান্সার কত এটা পর্যন্ত মুখস্থ হয়ে গেছে, এত প্র্যাকটিস করছে, বিকজ মাইনের ভয়ে নাহলে বা বকার ভয়ে নাহলে ভুল করার ভয়, মানে এগুলো হয়েছে হয়েছে না? আচ্ছা, বাট এই প্র্যাকটিসটা তো হয়েছে, মানে ইউ ক্যান রিলেট টু মাই প্র্যাকটিস থিওরি, রাইট? সো পড়াশোনার ব্যাপারটা এরকম, ফিজিক্সও সেম, বায়োলজিও সেম,
কেমিস্ট্রিও সেম 9 তো কারো কারো ফিজিক্স ভালো লাগবে, কারো কারো বায়োলজি ভালো লাগবে, কারো কারো math ভালো লাগবে, বাকিগুলো ভালো লাগবে না, আইসিটি ভালো লাগবে না, এরকম অনেক কিছু হবে। বাট ইউ ক্যানট গিভ আপ হোপ অন ইট, ইউ জাস্ট হ্যাভ টু কিপ প্র্যাকটিসিং। এনিওয়েজ যাই হোক, তো আমরা বলতেছিলাম যে এই চারটা হচ্ছে আমার ফিজিক্যাল ওয়ার্ল্ডের এলিমেন্ট, স্পেসকে ডিফাইন করে দিলাম, বাকি তিনজনকে আপনারা ডিফাইন করবেন। ইভেন্ট কি জিনিস, ইভেন্ট জিনিসটা সম্পর্কে আমাদের একটু জানা দরকার আছে। ইভেন্ট হচ্ছে এই যে চারটা এলিমেন্ট দেখতে পাচ্ছেন না, interactions involving these, any interaction that involves these four are events. That means এই যে আমি এখন কথা বলতেছি এটা একটা ইভেন্ট, আপনি আমার কথা শুনতেছেন এটা আরেকটা ইভেন্ট, সেম ইভেন্ট না। আমরা মনে করি যে আমি বলতেছি আপনি শুনতেছেন একই ইভেন্ট, জীবনেও না। বা আমি আপনাকে দেখতেছি একটা ইভেন্ট, আপনি আমাকে দেখতেছেন টোটালি আরেকটা ইভেন্ট। আমি বুঝাইতে পারছি, দিস ইজ হোয়াট ইভেন্ট ইজ। ইনফ্যাক্ট এইখানে এই মুহূর্তে কতগুলো ইভেন্ট হইতেছে ইউ হ্যাভ নো আইডিয়া। এক ইভেন্ট, এই যে টেবিলের উপরে এটা বসে আছে ইভেন্ট, এটা বসে আছে ইভেন্ট, এটা বসে আছে ইভেন্ট, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ইভেন্ট। ইনফ্যাক্ট আমার নিজের ভেতরে যে কতগুলো ইভেন্ট চলতেছে, হার্ট পাম্প হচ্ছে, আমার নার্ভাস সিস্টেম কাজ করতেছে, এভরিথিং ইজ ইভেন্ট। প্রত্যেকটা ডিফারেন্ট ইভেন্ট, ইউনিক ইভেন্ট। একটা ইভেন্ট সাথে আরেকটা ইভেন্টের কোনো কানেকশন, মানে হয়তো কানেকশন আছে, বাট যখন আপনি একটা ইভেন্টকে চিন্তা করবেন, প্রত্যেকটা ইভেন্টকে আপনি সেপারেটলি চিন্তা করবেন। বুঝাতে পারছি? ওকে, এত কিছু বলার পর আসে ফিজিক্স কি জিনিস। ফিজিক্স হচ্ছে সিম্পলি এই যে ইভেন্টগুলো আছে না, এই ইভেন্টগুলো কি, এই ইভেন্টগুলো কেন, এই ইভেন্টগুলো কিভাবে, ডব্লিউএইচ কোয়েশ্চেন অ্যান্সার করে। ফিজিক্স হচ্ছে তা যা এই ইভেন্টগুলো নিয়ে ডব্লিউএইচ কোয়েশ্চেন্সের অ্যান্সার দেয়, দ্যাটস ইট। ঠিক আছে, ফিজিক্সের ইন ডিটেল ডেফিনেশন আপনাদেরকে আমি বলতে চাচ্ছি না, এটাও আপনারা একটু গুগল করলে বা বই খাটালে পাওয়া যাবেন ইনশাল্লাহ। বাট এটুকু মাথায় রাখবেন, ফিজিক্সের ডেফিনেশনে অবশ্যই যেন এই কথাটা থাকে, এই যে ফিজিক্যাল ওয়ার্ল্ডে যে চারটা এলিমেন্ট আছে, এই চারটা এলিমেন্টের ইন্টারাকশনের যা যা, হোয়াট, ওয়াই, হাউ, মানে বইয়ে যা আছে বাট এই চারটা এলিমেন্টের ইন্টারাকশন কথাটা থাকতে হবে। এই চারটা এলিমেন্টের একটাও মিসিং থাকতে পারবে না। স্পেস আছে, টাইম নাই, চিন্তা করতে পারেন জীবনে, বা টাইম আছে স্পেস নাই, মানে আমি বুঝাইতে পারি, বা ম্যাটার নাই, মানে ম্যাটার নাই এরকম জায়গা তো আপনি চিন্তাই করতে মানে এই চারটা এত এসেনশিয়াল যে একজনকে আপনি বাদ দিয়ে আসলে কোনো কিছু চিন্তা করতে পারেন। এনিওয়েজ, এত কিছু বলার পরে রেলেভেন্ট হয় মেজারমেন্ট বলে ব্যাপারটা। কারণ ও আচ্ছা, মেজারমেন্টে আসার আগেও আরো কথা আছে। এই যে ইভেন্টগুলো হইতেছে, ইভেন্টগুলো কেউ না কেউ দেখতেছে, কেউ যদি না দেখে এটা ডেসক্রিপশন আসবে না জীবনেও যে ইভেন্ট বলে কিছু একটা আছে। সো ওই ডেসক্রাইব যে করতেছে বা যে দেখতেছে একে বলা হয় অবজারভার। দ্যাট ইজ ইউ, দ্যাট ইজ মি, অর এনিথিং এলস যেটা আসলে আমার ডেটা নিচ্ছে, অবজারভার। যে ইভেন্টগুলো দেখতেছে, ইভেন্টগুলো নিয়ে পরবর্তীতে আমার কাছে কমিউনিকেট করবে, সেই হচ্ছে অবজারভার। তো অবজারভার সে নিজেও ফিজিক্যাল ওয়ার্ল্ডের একটা পার্ট, আর যা দেখতেছে ইভেন্ট সেটাও তো ফিজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যেই ফিজিক্যাল ওয়ার্ল্ডের একটা। এই যে একটা আরেকটা ইন্টারাকশন হচ্ছে, অবজারভার একটা ইভেন্টকে দেখতেছে, এটা কিন্তু এখন নতুন আরেকটা ইভেন্ট হয়ে গেল। আপনারা কি ক্রিস্টোফার নোলানের ইনসেপশন মুভিটা দেখছেন বা ইনসেপশন নিয়ে শুনছেন? দেখেন, ইনসেপশন মুভিটা খুবই চমৎকার। মানে ক্রিস্টোফার নোলান আসলে ফিজিক্স নিয়ে বহুত কাজ কারবার করছে আর কি। ইনফ্যাক্ট ব্যাটম্যানও দেখছেন, দ্য ডার্ক নাইট বা ব্যাটম্যান বিগিনস। কোন একটা ইউনিভার্সিটিতে স্কটল্যান্ডে না কোথায় জানি, ওদের ওদের একটা ব্যাচেলার কোর্সই করায়, মানে অনার্সের একটা কোর্সই আছে, দ্য সায়েন্স অফ ব্যাটম্যান। তো ব্যাটম্যান কমিক্সে যে সকল ওই অ্যাপারেটাস হাবিজাবির কথা বলা হয়েছে, ব্যাট মোবিল থেকে শুরু করে, ওইটার সায়েন্স নিয়ে একটা ব্যাচেলার আছে আর কি। ওইটা ডিফারেন্ট কথা, বাট এনিওয়েজ। তো অবজারভার হচ্ছে কি, ইভেন্টগুলোকে অবজার্ভ করে, ওইটা ইটসেলফ আরেকটা ইভেন্ট। এবং এই অবজারভার আবার কি করবে, যা দেখছে সে কমিউনিকেট করবে বাকিদের কাছে। বিকজ একজন যেহেতু অবজার্ভ করছে, সবাইকে তো সেম জিনিস অবজার্ভ করে সেম এক্সপেরিমেন্ট করার কোনো কারণ নাই আছে। একজন দেখবে, দিস ইজ হাউ নলেজ প্রগ্রেসেস। একজন দেখে, একজন এক্সপেরিমেন্ট করে, তারপর সে তার ফাইন্ডিং গুলো সবার সাথে ছড়ায় দেয়। তো এই যে অবজারভার, সে কি করতেছে, যে কোনো একটা ইভেন্ট সে অবজার্ভ করতেছে। এই ইভেন্ট অবজার্ভ করার পর তার জন্য কমিউনিকেট করবে, কমিউনিকেট সে বলতে হবে যে কয়টা এলিমেন্ট ছিল, 10টা ছিল না 20টা ছিল। এই ইভেন্টগুলোর মধ্যে কারো ওয়েট কমছে, কারো ওয়েট বাড়ছে, কেউ ধাক্কা মারছে, কেউ ধাক্কা খাইছে, কারো কম্প্রেশন হয়েছে, মানে বিভিন্ন জিনিসপত্র হয়েছে, হয়েছে না? সে যদি প্রপারলি আমার কাছে এসে একটা জিনিস কমিউনিকেট করতে চায়, তাকে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে মেজার করতে হবে।
মেজার করে বলতে হবে যে ভাই আমি 10 কেজি ভরের একটা বস্তা দেখছি, এই বস্তারে টাইনা উঠানোর চেষ্টা করছি কিন্তু আমি পারি নাই, আমার থেকে দ্বিগুণ ওজনের একটা মানুষ এসে দেখছি সুন্দর করে উঠায় ফেলছে। দিস ইজ আ টিপিক্যাল এই ইভেন্টগুলোকে কেউ একজন অবজার্ভ করতেছে, অবজারভার যখন মেইন কাজ হচ্ছে কমিউনিকেট করা, যেন আপনি আরেক জায়গায় কমিউনিকেট করতে পারেন আপনি কি দেখছেন। ঠিক আছে, সো মেজারমেন্ট কেন আসছে? ফর কমিউনিকেশন। এটা একদম মাথায় ঢুকায় রাখেন, ফর কমিউনিকেশন। এগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন হবে আর কি। এনিওয়েজ, এখন মেজারমেন্ট কি? যা মেজার করি তাই তো মেজারমেন্ট। মানে আপনি কিছু একটা মেজারমেন্ট হচ্ছে কি, সোজা কথা কোনো একটা কিছুকে আপনি নাম্বার দিয়ে এক্সপ্রেস করতে পারতেছেন, দ্যাটস মেজারমেন্ট। এখন যাদেরকে আপনি মেজার করবেন সবগুলোকে সবাইকে তো মেজার করবেন না। যেমন আপনি হচ্ছে গিয়ে ওই 10 কেজি বস্তা তুলতে গিয়ে পিঠে ব্যথা পাইছেন, আপনি কি বলতে পারবেন আমি হচ্ছে গিয়ে 20 কেজি ব্যথা পাইছি বা 20 লিটার ব্যথা পাইছি? এরকম কোনো তো আপনি কিছু দিতে পারবেন না। পারবেন? ব্যথা কিন্তু আসলে মাইপা বলা যায় না, এক একজনের কাছে ব্যথার ইন্টেন্সিটি এক এক রকম। এই জন্য ওই যে প্যারামেডিক্স এসে জিজ্ঞেস করে স্কেল ইউর পেইন ফ্রম 1 to 10 বা 1 to 5, বলে না? বিকজ ওটার কোনো স্কেলিং নাই। আপনি যেটাকে 5 বলতেছেন আমার কাছে সেটা 1 হইতে পারে, আবার আমার কাছে যেটা 1 সেটা আরেকজনের কাছে হচ্ছে গিয়ে কিছুই না। মানে এরকম হইতে পারে না। সো দিস আর নট সামথিং দ্যাট আর মেজারেবল। যাদেরকে আপনি মেজার করতেছেন তাদেরকে আপনার একটা সেপারেট নামে রাখা উচিত। ওই সেপারেট নামে ডাকতে গিয়ে, ভাইয়া আপনার নাম জানি কি? তাওসিফ। আপনার হচ্ছে রেদওয়ান, আর আপনার নাম রাইয়ান। তাওসিফ প্রথমে যে কথাটা বলছিলেন, মেজারমেন্ট কাদেরকে করা যায়, মেজার কাদেরকে করা যায়, কাদেরকে করা যায় না, সেইখান থেকে আমার এই নামটা আসছে ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল ওয়ার্ল্ডে এমন কিছু পার্ট আছে, এমন কিছু 5টা সেন্স দিয়ে আমি আছে যে ট্র্যাক করতে পারবো। আমি দেখতে পারবো আপনার জিনিস মানে হাতে ফুলছে, আপনি ব্যথা পাইছেন, রাইট? কিন্তু কতটুকু ব্যথা পাইছেন এটা আমি মেজার করে বলতে পারবো না। ব্যথা আপনি ফিল করতেছেন কিন্তু করতেছেন না, কিন্তু আপনি বলতে পারবেন না। সো এইটাকে আপনি ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে ফেলতে পারেন না। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে তারা ফিজিক্যাল ওয়ার্ল্ডে যাদেরকে আমরা মেজার করতে পারি। Anything that are measurable in the physical world are called physical quantities. বুঝতে পারছি? বাট তার মানে এই না যে আপনি একটা অবজারভেশন করতে গিয়ে মানে শুধুমাত্র ফিজিক্যাল কোয়ান্টিটির খেয়াল রাখবেন। যেমন আপনারা কেমিস্ট্রিতে এরকম কি দেখছেন যে ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টস অর কম্পাউন্ডস এর টেস্ট কিরকম? সেটাও একটা, আচ্ছা দেখেন নাই? তাহলে ক্লাস 9-10-এ দেখবেন যে ডিফারেন্ট ডিফারেন্ট সল্টস হয়, মানে অ্যাসিড আর বেস রিঅ্যাক্ট করে কি হয়, সল্টস হয়। তাহলে সল্ট গুলার টেস্ট কিরকম হয়? সবসময় যে সল্টই হবে তা না, কারো কারো একটু পাঞ্জেন্ট টেস্ট হতে পারে, কারো কারো একটু সুইট টেস্ট হতে পারে, কারো কারো বিটার টেস্ট হতে পারে। যেমন ক্যালসিয়াম কার্বনেট, ইটস আ সল্ট, রাইট? ক্যালসিয়াম কার্বনেট খাইছেন? বাপদাদারা কিন্তু খাইছে। চুন চুন, পানের সাথে চুন খায় না? সো টেস্ট কিরকম টেস্ট? প্রচন্ড কড়া না এবং বিটার, এক্স্যাক্টলি দ্যাটস আ বিটার টেস্টিং সল্ট। বা বিট লবণ, যেটা বিট লবণের টক ওটা একটু ধরেন মানে আমি বুঝাইতে পারতেছি সল্ট এই টেস্টটাকে আপনি কি কোনোভাবে ডিফাইন মানে মেজার করে বলতে পারবেন যে এই টেস্ট ওই টেস্ট না? আপনাকে এটাকে সবসময় কি করতে হবে, কোয়ালিটেটিভলি বলতে হবে না? তো সায়েন্সে বা ফিজিক্সে এরকম অনেক কিছুরই জায়গা আছে যেগুলো আপনি মেজার করে বলতে পারবেন। এগুলোর ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে ফেলা দেওয়া যাবে না। দিস ইজ ওয়াই ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ এ সেপারেট থিং। এনিথিং দ্যাট ইজ মেজারেবল আর কল্ড ফিজিক্যাল কোয়ান্টিটিস। আপনাদের কি এটা নিয়ে কোনো কিছু বলার আছে, বা আপনারা অন্য কিছু বলতে চান ফিজিক্যাল কোয়ান্টিটিস নিয়ে? কিছু নাই? ওকে, নাইস। তার ফিজিক্যাল কোয়ান্টিটি কাদেরকে বলতেছি? যারা মেজারেবল। এখন যারা বলতে ভেগ টার্ম, স্পেসিফিক টার্ম না। আপনি মনে করেন এই কলমটা নিছেন, এই কলমের আপনি কি মাপবেন? এনিথিং যা মাপা যায়। আরে ভাই কি মাপতে পারি সেটা বল। মানে যদি আমি বলে দিই এই কলমে যা যা মাপা যায় তাই হচ্ছে কি ফিজিক্যাল কোয়ান্টিটি। কি মাপা যায় এই কলমের? এই কলমের ভর মাপা যায়, মাস। এই কলমের লেন্থ মাপা যায়, এই কলমের ডেনসিটি মাপা যায়, রাইট? এখন দেখেন এই যা কথা বলতেছি এগুলো কি কলমের প্রপার্টি না? এক একটা কি ফিজিক্যাল প্রপার্টি না? এবং শুধুমাত্র কলমেরই যে হইতে হবে এরকম না। মনে করেন একটা স্টিম ইঞ্জিনের, স্টিম ইঞ্জিনে কি একটা মাত্র জিনিস আছে?
অনেকগুলা এলিমেন্ট নিয়ে পুরা স্টিম ইঞ্জিন, এবং ওগুলো অনেক কিছু ঘটতেছে না, কেউ নড়াচড়া করতেছে ইঞ্জিনের মধ্যে, কোথাও আপনার ব্লাস্ট হইতেছে, কোথাও আপনার ওই যে এক্সপ্যানশন হইতেছে এবং কন্ট্রাকশন হইতেছে, অনেক কিছু হইতেছে, রাইট? তো দ্যাট ইজ আ হোল সিস্টেম। ওটা একটা অবজেক্ট না। কলমকে আপনি একটা অবজেক্ট বলতে পারেন, বাট মেশিন ইজ নট অ্যাজ মানে অবজেক্ট, ওটা একটা সিস্টেম। আমি যদি আইপ্যাডের কথা বলি, ইটস আ সিস্টেম। এটার ভেতরে অনেক কিছু হইতেছে, তাই না? তো আমি কি বলতে পারি যে ফিজিক্যাল কোয়ান্টিটি আসলে কার জন্য, মানে এই কলমকেও একটা অবজেক্ট, কিন্তু এই কলমকেও একটা সিস্টেম বলতে পারি, বিকজ ইট হ্যাজ আ মলিকিউলার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম ইনসাইড ইট, ইট হ্যাজ আ অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট সিস্টেম ইনসাইড ইট, রাইট? রাইট? অনেকগুলো পার্টিকেল মিলেই পুরো জিনিসটা গঠিত, রাইট? তো আমি যদি ফিজিক্যাল কোয়ান্টিটিকে এত কি বলবো মানে ভেগলি ব্যাখ্যা না করে এভাবে বলি যে ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে এমন কিছু মেজারেবল প্রপার্টি অফ ফিজিক্যাল সিস্টেম যাদেরকে আমরা নিউমেরিক্যাল ভ্যালু দিয়েও এক্সপ্রেস করি এবং পাশাপাশি একটা ইউনিট দিয়ে এক্সপ্রেস করি। আপনি ইউনিট ছাড়া জীবনে কোনো মেজারমেন্ট করেন না, করেন? এবং ফিজিক্যাল মানে মেজারমেন্ট মানে আপনার নিউমেরিক্যাল ভ্যালু, ওখানে একটা মেজারমেন্ট থাকতে হবে, তাই না? মেজারমেন্ট অনেকভাবেই করা যায়। যেমন ইউএস হচ্ছে কি সব থেকে ফানি একটা কান্ট্রি এই সেন্সে, ওরা হচ্ছে ধরো যে কোনো কিছু দিয়ে মেজার করে ফেলে, যে ভাই 3টা মানুষের লেন্থের সমান একটা বিল্ডিং, এইরকম করে কথাবার্তা বলে ওরা, মানে ওদের কলিকুয়াল ল্যাঙ্গুয়েজে বা ডে টু ডে লাইফে, ঠিক আছে? তো মানে ওরা যে কোনো কিছু দিয়ে, বাট এটা তো একটা অ্যাপ্রোপ্রিয়েট ইউনিট হইলো না, অ্যাপ্রোপ্রিয়েট নিউমেরিক্যাল ভ্যালু হইলো না, হইলো? এটা দিয়ে যদি আমি এখন ধরেন সায়েন্স চালানো শুরু করি, 3টা মানুষের সমান, কোন 3টা মানুষ ভাই? যদি বাটে মানে ওই যে বামুন আছে না, ওই যে পিটার ইংলিশ টাইপের, এদের 3টাকে দাঁড় করা যদি একটা বিল্ডিং হয়, মানে তো ওই তো হইলো না, মানে আমি বুঝে নেবে ভেরি ভেরি, তাই না? তো এই জন্য ফিজিক্যাল কোয়ান্টিটিকে তাহলে কিভাবে বলবো বলেন তো? মেজারেবল প্রপার্টিজ অফ আ, অথবা এনি, এও বলতে পারেন এনিও বলতে পারেন, ফিজিক্যাল সিস্টেম, measurable properties of a physical system, comma, that can be expressed in numerical values and আমি অবশ্যই appropriate এটা বড় হাতে দিয়ে ফেলছি কেন, I have no idea, ছোট হাতেরই হবে। And appropriate measurable properties of a physical system that can be expressed in numerical values and appropriate units. কোনো কনফিউশন আছে রেদওয়ান? যাদের আমরা মেজার করতে পারি তারা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। যা দ্বারা না, যাদেরকে, যাদেরকে 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 মেজার করা যায় না তাদের কি হবো? এনিথিং আদার দেন ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে ওরা মানে ব্যাপারটা হচ্ছে ইটস লাইক টাইপ অফ বাইনারি থিং। আইদার তুমি ফিজিক্যাল কোয়ান্টিটি অথবা তুমি ফিজিক্যাল কোয়ান্টিটি, ওদের তুমি ফিলিংস বলতে পারো কিছু কিছু ক্ষেত্রে, যদি ইফ ইফ ইটস অ্যাপ্রোপ্রিয়েট টু কল দেম ফিলিংস, অথবা অনেক কিছু বলা যায়, অনেকভাবে টার্মিনালাইজ করা যায় আর কি, ঠিক আছে? এটা কনটেক্সট ওয়াইজ, দুনিয়াটা কনটেক্সটের উপরে চলে ভাই, মিমই বুঝি না কনটেক্সট ছাড়া, আর দুনিয়া কি জিনিস, রাইট? সো এভরিথিং ইজ বেসড অন, যেমন এই যে শুরুতে যেটা বললাম, এলিমেন্টের কনটেক্সট ডিফারেন্ট হলে উত্তর ডিফারেন্ট হয়ে যায়। সিমিলারলি আমরা যদি ফিজিক্যাল ওয়ার্ল্ডে বা ফিজিক্সের পার্সপেক্টিভে আসি, যা মেজারেবল না তা ফিজিক্যাল কোয়ান্টিটি না, বাট অন্য কনটেক্সটে ওদেরকে আমরা হয়তো অন্যভাবে নাম দিই। আমরা ফিজিক্স হায়ার সেকেন্ডারি ফ্যাক্টরস বলতে পারি, ফ্যাক্টরস দ্যাট ইফেক্ট দ্য হোল থিং, ঠিক আছে? ওকে, ফিজিক্যাল কোয়ান্টিটি গেল। এখন এই ফিজিক্যাল কোয়ান্টিটি আবার অনেক রকম টাইপের, ওই টাইপগুলোতে যাব, বাট টাইপগুলোতে যাওয়ার আগে what we are going to talk about is scientific process। এটাকে খুব সিম্পলি বলবো আমি, বাট সায়েন্টিফিক প্রসেস এসএসসি আপনার এসএসসি আর এইচএসসি এর মধ্যে
পার্থক্য হচ্ছে আপনার ওখানে মানে একটু এইচএসসি তে অনেক ব্যাখ্যা করে বড় বড় করে জিনিসপত্রগুলো লেখা, অনেক ডিটেইলে যাওয়া, আর এসএসসি তে আপনি জাস্ট এ বি সি দ্যাটস ইট, ঠিক আছে? চ্যাপ্টার মানে ডেসক্রিপশনস এ মোটামুটি অল দ্য সেম। এনিওয়েজ, তো সায়েন্টিফিক প্রসেস বলতে আপনি কি বুঝেন একটু বলুন তো? রেদওয়ান, সায়েন্টিফিক প্রসেস বলতে আপনি কি মিন করবেন যদি আপনাকে বলা হয় যে সায়েন্টিফিক প্রসেস কি জিনিস? সায়েন্টিফিক প্রসেস বলতে যেরকম রিসার্চ করতে হবে বা কোর্স দিয়ে কিভাবে আমরা নির্ধারণ করতে পারি। ওকে, নাইস নাইস অ্যান্সার। তো কি নাম আপনার? রাইয়ান, হ্যাঁ। আমরা সায়েন্টিফিক প্রুফ করতে পারি বা সায়েন্টিফিক ওয়েতে কাজটা চালাতে পারি, থেকে সায়েন্টিফিক। নাইস, ফাইন। ভাই আপনি বলেন, সায়েন্টিফিক হোয়াট? সায়েন্টিফিক্যালি, হ্যাঁ, এ বলা যায়। বাট মানে আরো সিম্পলি বললে সায়েন্টিফিক প্রসেস হচ্ছে, বা সায়েন্টিফিক প্রসেসও বলতে পারেন, এটাকে আপনারা সায়েন্টিফিক মেথড। ফার্স্ট অফ অল, সায়েন্টিফিক হওয়ার জন্য এটা একটা স্ট্রাকচার্ড, মানে what the hell happened? এটা একটা স্ট্রাকচার্ড কিছু হবে, রাইট? সো আমি কি বলতে পারি সায়েন্টিফিক প্রসেস আর মেথড হলো সিস্টেমেটিক, বানানটা কি? টি ইজ এ সিস্টেমেটিক অ্যাপ্রোচ। ফার্স্ট অফ অল ইট হ্যাজ টু বি এ সিস্টেমেটিক অ্যাপ্রোচ, তাই না? কি করে এখন সায়েন্টিফিক প্রসেস আপনি কোথায় কাজে লাগাবে আপনি চিন্তা করেন। মনে করেন আপনি দুনিয়াতে প্রথম মানুষ, বা সরি আল্লাহ মাফ করুন, দ্বিতীয় মানুষ, বা মানে একদম আদিকালের কেউ, ঠিক আছে? আপনি গুহা থেকে বাইরে হয়েছেন, বাইরে আপনি দেখছেন যে পূর্ব দিকে একটা সূর্য আছে। আপনি সারাদিন সূর্যের দিকে হা করে থাকতে থাকেন, আত্মা ফাঁক, এটা কি জিনিস? দেখেন আস্তে 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 ও কিছুক্ষণ পর এই পশ্চিম দিকে আইসা ডুবে গেল, রাইট? আপনি কিছু একটা দেখছেন, এটা কি একটা ইভেন্ট না? চিন্তা করেন, আপনি একটা ইভেন্ট দেখছেন। এইবার এই ইভেন্টটারে আপনি বসে বসে কি করবেন? অ্যানালাইজ করবেন। আপনি এবার চিন্তা করবেন, আল্লাহ, সূর্য মনে হয় ওদিক দিয়ে উঠে এদিক দিয়ে যায়, প্রত্যেক দিন এদিকে আপনি ঘুরে। আমার মাথায় এই কথাটা, অথবা হয় সূর্য ঘুরেন আপনি ঘুরেন, মানে এরকম কিছু একটা আপনার মাথায় আসবে। মাথায় এসে আপনি বসে থাকবেন। মাথায় যদি আমাদের কিছু একবার ঢুকে, আমরা তো বসে থাকি না, আমরা ওটা এক গুতাই। ওই যে যেরকম কোথাও কিছু একটা বাম্প হইলে আমরা কি করি মানে উই আর কিউরিয়াস বাই নেচার, এটা আমাদের ইয়া আর কি, তাই না? সো আমরা কি করবো, একটা ন্যাচারাল ফেনোমেনন বা একটা ইভেন্ট, মানে ওই যে আমরা, বাই দ্য ওয়ে, ইট ইজ আ সিস্টেমেটিক অ্যাপ্রোচ, যেটা দিয়ে আমরা কি করব, একটা ইভেন্ট দেখছি, সেই ইভেন্টটাকে দেখার পর ইটস আ প্রবলেম ইন আওয়ার মাইন্ড, কজ আমি এটাকে এক্সপ্রেস করতে পারতেছি না। আমি এরপর একটা প্যাটার্ন খুঁজে বের করার চেষ্টা করব। প্যাটার্ন খুঁজে বের করার জন্য আমার কি করতে হবে? এক্সপেরিমেন্টেশন করতে হবে। এক্সপেরিমেন্টেশন করে আমি কিছু কি রেজাল্ট পাবো, এবং সেই রেজাল্টটা অনুযায়ী আমি কমিউনিকেশন করব, তাই না? সো সায়েন্টিফিক হচ্ছে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ, যেইটা আপনি একটা ইভেন্ট বা ফেনোমেনাকে ইনভেস্টিগেট করতে ইউজ করেন। এবং শুধুমাত্র আপনি যে একটা ফেনোমেনা বা ইভেন্টকে ইনভেস্টিগেট করবেন তা না, কোন একটা প্রবলেম আসছে আপনার লাইফে, ধরেন যখন সূর্য ডুবে গেছে, আপনার তখন আলো দরকার, ইটস আ প্রবলেম, নাও ইউ নিড টু সলভ দি প্রবলেম। তাহলে এটাতেও আপনি একটা সিস্টেমেটিক ওয়েতে আপনি অ্যাপ্রোচ নেবেন, তাই না? এবং তারপর আপনি এই প্রবলেম সলভিং এর জন্য অথবা ন্যাচারাল ওই ঘটনাটাকে ব্যাখ্যা করার জন্য আপনি কিছু থিওরি ডেভেলপ করবেন মাথায়, যে মেবি এইটা হয়েছে। ওই থিওরিকে সাপোর্ট করার জন্য আপনি এবার এভিডেন্স খুঁজবেন। ইনভেস্টিগেশন ওয়ার্কস, তাই না? মানুষজন এর মোটিভ হচ্ছে, ধরো ক্রাইম সিনে তো দেখছো, দেখছো না? একটা প্রবলেম আসছে, কিছু একটা ঘটছে, ইনভেস্টিগেটর আইসা মোটিভ খুঁজে থিওরি বানায়, তারপরে এভিডেন্স খুঁজে, এভিডেন্স না পাইলে আবার নতুন করে থিওরি বানায়, আর এভিডেন্স পাইলে তো জেলের মধ্যে শেষ, রাইট?
এটাই একটা পারফেক্ট এক্সাম্পল অফ আ সায়েন্টিফিক প্রসেস। এটা একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ যেটা দিয়ে আমরা কি করি, ন্যাচারাল ফেনোমেনা, ন্যাচারাল ফেনোমেনা অথবা প্রবলেম সলভিং এ ইউজ করি। ঠিক আছে, এবং আমরা কিভাবে এই প্রবলেম সলভিং আগাই, আমরা থিওরিজ ডেভেলপ করি। উই ডেভেলপ থিওরিজ বেসড অন, লেখা দেখা যাচ্ছে না, হ্যাঁ, বেসড অন এমপিরিক্যাল এভিডেন্স। এমপিরিক্যাল মানে হচ্ছে যা আপনি চাক্ষুষ দেখছেন বা সামনে ঘটছে, ঠিক আছে, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এমপিরিক্যাল এভিডেন্স, এটা ছাড়া আপনি থিওরি ডেভেলপ করতে পারবেন না। এই যে সূর্য পূর্ব দিকে ওঠে, আপনি যদি জীবনে এটা না দেখেন, মানে ওই যে ফিজিক্স একটা সায়েন্স একটা কথা আছে, সিইং ইজ বিলিভিং, ঠিক আছে। এক্স্যাক্টলি, আপনার আগে এই জিনিসটাকে ফিজিক্যালি হওয়াইতে হবে কারো সামনে, নিজের সামনে, আদারওয়াইজ আপনি থিওরি কেমন ডেভেলপ করবেন? আপনি এই যে স্বপ্নে দেখবেন, অবশ্য অনেক সময় স্বপ্নে দেখেও থিওরি ডেভেলপ করা যায়। গ্যালিলিও স্বপ্ন দেখছিল, আসলে ও বসে স্বপ্ন দেখছে, কিন্তু ও কি হয়েছে, বেশি চিন্তা করতে করতে হ্যালুসিনেট করে ওর মনে করছে এটা স্বপ্ন। ঠিক আছে, এইওয়েজ স্বপ্ন, আমরা স্বপ্নের কথা পরে যাই, আমরা তো ফিজিক্সে আছি, এম্পিরিক্যাল এভিডেন্স। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে যে এই সিস্টেমেটিক অ্যাপ্রোচটা কি, এটা এই সিস্টেমেটিক অ্যাপ্রোচের কথাটা বলি আমি ক্লাস শেষ করবো। সিস্টেমেটিক অ্যাপ্রোচ কি, বা কয়টা আসলে স্টেপ থাকে? প্রথম কথা হচ্ছে গিয়ে আমরা বলতে পারি স্টেপস অফ সায়েন্টিফিক মেথড, এসএম। ঠিক আছে, ওই যে আপনার রাস্তা বাইরে হলে দেখবেন অনেক রকম মেথড আছে এখন, ওই সাইফুডস মেথড, এফএম মেথড, ইংলিশ স্পোকেনের, এক একজনের এক এক রকম মেথড আছে। তারপর দেখবেন রিদওয়ানস মেথড বলে আরেকটা মেথড আছে, অনলাইন টেক প্ল্যাটফর্ম, বা অনেক রকম মেথড আছে। তো সব কিছুর মূল হচ্ছে সায়েন্টিফিক মেথড। মানুষ যখন সায়েন্টিফিক মেথড কপি করা শুরু করছে, বাট এনিওয়েজ, স্টেপস অফ সায়েন্টিফিক মেথড, প্রথম স্টেপ হচ্ছে ভাই সব থেকে ইম্পর্টেন্ট, অবজারভেশন অ্যান্ড কোয়েশ্চেনিং। আপনি কিছু একটা দেখছেন, এটা আপনার অবজারভেশন, আর আপনি দেন কোয়েশ্চেন করছেন, এটা এমন কেন হলো? ঠিক আছে, ফার্স্ট স্টেপ। 2 নম্বর স্টেপ কি হতে পারে বলেন তো? আপনি যা দেখছেন, আপনি তো প্রশ্ন করছেন, প্রশ্ন করে কি আপনি বসে থাকবেন? আপনি এবার ঘাটানো শুরু করবেন না, কেন এই প্রশ্নের উত্তর ঘটানো, হ্যাঁ, না, এখনই কারেক্ট নেবেন। এখন ফার্স্ট রিসার্চ অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্টাডি, কন্টেক্সট, আপনি যা দেখছেন, এটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্টাডি। এরপর আপনি রিসার্চ করছেন, ব্যাকগ্রাউন্ড স্টাডি যাই পাইছেন, আপনি ওইটা নিয়ে একটা হচ্ছে গিয়ে হাইপোথেসিস দাঁড় করাবেন, ফর্মিং আ হাইপোথেসিস। যা খুঁজে বের করছেন, যা ব্যাকগ্রাউন্ড স্টাডিতে পাইছেন, ওইটা নিয়ে আপনি একটা হাইপোথেসিস দাঁড় করাবেন। হাইপোথেসিসের আবার একটা খুব সুন্দর ডেফিনেশন আছে, এটা হচ্ছে, হাইপোথেসিস মানে কি, আ টেস্টেবল প্রেডিকশন, yes, one type of ধারণা or explanation, but based on prior knowledge। এই যে রিসার্চ করছেন, ব্যাকগ্রাউন্ড স্টাডি করছেন, আপনি কিছু কনটেক্সট পাইছেন না, এবার এই কনটেক্সট, প্রায়র মানে আগে আগে মানে আগে যা জানতেন, প্রায়র নলেজ মানে আপনার আগে থেকে জানা যা যা আছে। এই যে আপনি ব্যাকগ্রাউন্ডে রিসার্চ করে কিছু জানতেন না, এই জানার উপর বেস করে, এটা হচ্ছে আপনার প্রায়র নলেজ, বিকজ এটা আগের স্টেপেরটা ছিল। সো ওই টেস্টেবল প্রেডিকশন অর এক্সপ্লেনেশন বেসড অন আ প্রায়র নলেজ। ঠিক আছে, এবং ইট হ্যাজ টু বি টেস্টেবল।
ভেরি গুড। বাট এটা তো প্রেডিকশন, কনক্রিট তো না। আপনি তখন এক্সপেরিমেন্ট করেন, বুঝছেন? তাহলে আপনি এখন 4 নম্বরে কি করবেন? এক্সপেরিমেন্ট করবেন, রাইট? এগুলো ফ্লো চার্টের মতো হওয়া উচিত, বাট আমি 1 2 3 4 দিয়ে সিরিয়াল বোঝাচ্ছি, ঠিক আছে? 5 নাম্বারে এইবার আসবে রায়ানের ডাটা কালেকশন অ্যান্ড অ্যানালাইসিস। যদি আপনারা এটাকে আরো বড় করতে চান, ধরেন পরীক্ষায় আসছে 2 নম্বরের জন্য, তাহলে আপনি ডাইনা বড় করতে চান চুইংগামের মতো, কি করবেন? যতগুলো অ্যান্ড লিখছি না, সব ভাঙা 2টা পয়েন্ট বানাবেন। প্রথমটা হবে তাহলে অবজারভেশন, দ্বিতীয়টা হবে কি কোয়েশ্চেনিং, তৃতীয়টা হবে রিসার্চ, 4 নম্বর ব্যাকগ্রাউন্ড স্টাডি, এভাবে। বুঝছেন? এগুলো টিচারদের, যেই টিচার একটু বেশি লম্বা বড় খাতা চায় তাদের জন্য এরকম কাজ করবেন, আর যারা শর্ট খাতা চায় তাদেরকে তখন পারলে আবার 4 নাম্বার আর 5 নাম্বার একবার মিলাই ফেলতে পারবেন, বিকজ এক্সপেরিমেন্টেশনের সাথেই তো আপনি ডাটা কালেকশন অ্যানালাইসিস করবেন, তাই না? সো এই ব্যাপারটা পুরোপুরি আপনার স্বাধীনতার উপর ছেড়ে দিলাম, বাট আমি আপনাকে জাস্ট বেসিকটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আপনি ডাটা কালেকশন করছেন, আপনি অ্যানালাইসিস করছেন, কি অ্যানালাইসিস করবেন? ধরেন আপনি বলছেন যে সূর্য পূর্ব দিকে ওঠে, আপনি প্রতিদিন সকালবেলা উঠে দেখবেন যে পূর্ব দিকে উঠে কিনা। ডাটা নিছেন 1 2 3 4 5 7 দিনের ডাটা নিছেন, নেওয়ার পর আপনি ডাটা অ্যানালাইসিস করবেন 7 দিনে কি উঠছে, হ্যাঁ উঠছে। তারপর আপনি এখন কি করবেন? সিদ্ধান্তে আসবেন। So, এরপরে আপনি আসতেছেন একটা কনক্লুশন, এটাকে সিদ্ধান্ত বলবো না, আমরা বলবো একটা কনক্লুশন অফ ইউর এক্সপেরিমেন্টস এন্ড এভরিথিং, ঠিক আছে? কনক্লুশনে আইসা আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে আপনি ডিসিশন নিতেছেন যে আপনি যে ডেটাটা পাইছেন সেই ডেটাটা অনুযায়ী আপনি শুরুতে যে হাইপোথিসিস করছিলেন, মানে এই 6 নম্বরে আসার পর আপনি এখন সিদ্ধান্ত নেবেন যে আপনি 3 নম্বরে যা বইলে আসছেন আপনি ঠিক বলছেন আপনি। কেমিস্ট্রিতে সায়েন্সে ভুল বলে কিছু নাই, ইউ আর জাস্ট আপডেটিং হোয়াট ইউ নো, দ্যাটস অল, ঠিক আছে? ওকে, সো ভুল না। সো আপনি আইদার কনক্লুশনে আইসা আপনি বলবেন আপনার হাইপোথিসিস ঠিক ছিল, অথবা আপনার এইটুকু পার্ট আপডেট করতে হবে, বিকজ পুরো হাইপোথিসিস যে ভুল ছিল এটা জীবনেও হইতে পারে না। হাইপোথিসিস যদি ভুলই হয় তাহলে আপনি হাইপোথিসিস তো করতেই পারতেন না। আপনার তো কিছু না কিছু লজিক ছিল যে কারণে আপনার হাইপোথিসিসটা এরকম মনে হয়েছে, বুঝতে পারছেন? সো উই আর নেভার রং ইন ফিজিক্স অর ইন সায়েন্স, ঠিক আছে? ভুল না। ইটস, যেমন টমাস আলভা এডিসনকে একটা প্রশ্ন করা হয়েছিল, সে তো 10,000 বার ট্রাই করার পর বানাইছে লাইট বাল্ব, জানেন না? তারা জিজ্ঞেস করছে মুন্নি সাহা গিয়ে আপনার অনুভূতি কি, 10,000 বার তো ফেল করছেন। তো সে বলছে আমি 10,000 বার ফেল করি নাই, আই ফিগার্ড আউট 10,000 ওয়েজ অফ হাউ নট টু মেক আস লাইট বাল্ব। বুঝতে পারছি? দের ইজ নো ভুল, দের ইজ নো রং। আপনি 10,000 বার ফেল করছেন বলে হয়তো বা পরের পরের বার আরেকজন এসে এক চান্সেই পাইরা যাবে, আপনি ওর জন্য 10,000টা জিনিস এলিমিনেট করে দিয়েছেন যে এইগুলো এই রাস্তায় হাঁটা যাবে না। বুঝে দেখেন আপনি ভুল না, ঠিক আছে? বার্জেলিয়াস বলে একজন সায়েন্টিস্ট ছিল, বার্জেলিয়াস বোধহয়, এই শালায় জীবনে যত এক্সপেরিমেন্ট করছে, সব যত ধারণা করছে সব ভুল হয়েছে, বাট আসলে ভুল হয় নাই, সে দেখাই দিয়ে গেছে এগুলো করা যাবে না। পরবর্তীতে তার কাজ ধরে মানুষজন আগায় গেছে। দ্যাটস হাউ সায়েন্স প্রোগ্রেসেস, দ্যাটস হাউ এভরিথিং প্রোগ্রেসেস। কেউ ভুল করি না। এই জিনিসটা যদি ধরো আমাদের প্যারেন্টসরা বা আমাদের বড়রা বা আমরা নিজেরাও চিন্তা করতাম যে আমরা কেউ ভুল করতেছি না, আমরা জাস্ট শিখতেছি কি করা যাবে না, ইসলাম কিন্তু তোমাকে এই সুযোগ দেয়। এখানে তোমার তওবার সুযোগ আছে, তোমার ইস্তিগফারের সুযোগ আছে। তুমি ভুল করো নাই, তুমি তোমার পথ থেকে বিচ্যুত হইছো, সে সরি, ইস্তিগফার করো, তওবা করো, রিটার্ন টু ইওর পজিশন। তুমি বুঝো যে ওই জায়গায় আর কাজে যাওয়া যাবে না। বুঝতে পারছো? ভুল করে লাইফে কিছু নাই, এভরিথিং ইজ আ লেসন, দেয়ার ইজ নো মিস্টেক, এভরিথিং ইজ আ লার্নিং। এনিওয়েজ, 6 নম্বরের পর আবার 7 নম্বর আরেকটা স্টেপ আছে, এখন শেষ হয়ে যায় নাই। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মনে হয়েছে যে বাকিরা কি তার সাথে সহমত পোষণ করছে? সহমত বাইরে করছে, ওটা আলাদা কথা। কিন্তু বাকিদেরও তো সহমত পোষণ করতে হবে। আমি তোমারে বলছি, তোমার আমি আদর করতেছি, কিন্তু তুমি তো বলতেছো না ভাই আমার
তুমি একটা এক্সপেরিমেন্ট করছো, ডাটা বানাইছো, কনক্লুশনে আসছো, এটাকে এখন করতে হবে কি পিয়ার রিভিউ। এটাকে বলে পিয়ার রিভিউ, বাকি জনের সাথে যাচাই করা। পিয়ার রিভিউ মানে হচ্ছে গিয়ে আরো অনেকে তোমার মতো এই কাজ করছে, তাদের সাথে তোমার রেজাল্ট মিলতেছে নাকি মিলতেছে। এবং পিয়ার রিভিউর পরে কমিউনিকেশন, আগে না পরে। পিয়ার রিভিউ করবা, পিয়ার রিভিউ করার পরে তোমার কাজ নিয়ে আরেকজন আলোচনা করবে, তুমি আরেকজনের কাজ নিয়ে আলোচনা করবে, বুঝছো? ক্রিটিসিজম ওই জায়গাটা রাখতে হয়। দ্যাট ইজ ওয়াই তুমি লিখা আমার কাছে জমা দিবা হোমওয়ার্ক, আমি তারপর কাইটা দিব। যদিও এটা পিয়ার রিভিউ না, এটা হচ্ছে সুপারভাইজার রিভিউ করে দিল। পিয়ার রিভিউ হচ্ছে ধরো রায়ান লিখছে, রিদওয়ান রিভিউ করছে, বা রিদওয়ান লিখছে তৌসিফ রিভিউ করছে, এইভাবে করে নিজেরা নিজেরা মিলাই মিলে ওই পরীক্ষার খাতায় যেটা করো আর কি, ওইটা হচ্ছে পিয়ার রিভিউ। পিয়ার রিভিউ করে যখন সবাই সিদ্ধান্ত নাও যে হ্যাঁ 12 নম্বরের অপশনে, তারপর এটা পুরো রুমের মধ্যে কমিউনিকেট হয়ে যায়, হয়ে যায় না? সব জায়গায় ভাই সায়েন্টিফিক মেথড আছে, বাট তোমরা জানো না যে পরীক্ষার হলেও তোমরা সায়েন্টিফিক মেথডই চালাও। এনিওয়েজ 7 নম্বর গেল। 8 নম্বরে গিয়ে ফাইনালি থিওরি ডেভেলপমেন্ট। বাট থিওরি ডেভেলপমেন্টটা ইফ অ্যাপ্লিকেবল, যদি এটা অ্যাপ্লাই করা যায়, থিওরি তখনই তুমি ডেভেলপ করতে পারবা ইফ ফাইন্ডিংস আর রিপিটেডলি কনফার্মড। ওই যে পিয়ার রিভিউ করছো না তুমি, তোমার তার 10 জন বলছে, হয়তো বা 12 জন টেস্ট করছে, 2 জন বলে না, এবার 10 জন তো বলছে, তোমার পক্ষে আছে না? সো তুমি এবার এটাকে থিওরি বলতে, বুঝতে পারছি? এবং থিওরি যা তাই ল, এই থিওরিকে অনেক সময় ল বলা হয়। নিউটনস ল অফ গ্র্যাভিটেশন কোপার্নিকাস দেখছে, তার আগে অ্যারিস্টটল দেখছে, গ্যালিলিও দেখছে, তারপর নিউটন এসে ওইটাকে একটা ম্যাথমেটিক্যাল রূপ দিছে। দ্যাটস ওয়াই এটা ল, বুঝতে পারছি? ওই যে গ্যালিলিওস ল পড়ছো না, ফ্রি ফলিং বডিজ, বিকজ ওর আগে আরো অনেকে করছে, গ্যালিলিওর আগে লিওনার্ডো ডা ভিঞ্চিও কাজ করছে, তুমি জানো এটা? ফ্রি ফলিং বডি নিয়ে লিওনার্ডো ডা ভিঞ্চিও কাজ করছে। ওর একটা ফ্রিকশন ল ছিল, মানুষজন জানে না। তারা গ্যালিলিও নাম জানে বিকজ গ্যালিলিও ওয়াজ দ্য পার্সন যার কাছ থেকে এটাকে ল হিসেবে ট্রিট করা হয়েছে। এটা গ্যালিলিওরই ল, বিকজ গ্যালিলিও ওয়াজ দি পার্সন টু ডিক্লেয়ার ইট, বাট দ্যাটস হাউ ইট গোজ আর কি, বুঝতে পারছি? So, এই হচ্ছে আমার সায়েন্টিফিক প্রসেস, ঠিক আছে? কোনো কনফিউশন আছে? লাস্ট একটা টপিক বলছিলাম, এটা দিয়ে শেষ করবো, বাট যেহেতু ফিজিক্যাল কোয়ান্টিটির কথাটা বলে ফেলছি, তাই ওখান থেকে আরেকটা লাইন টেনে দিই। ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, বাট ভাগ করার আমারও বেসিস আছে। যখন তুমি ফিজিক্যাল কোয়ান্টিটিকে বেসড অন ডিপেন্ডেন্সি, ফিজিক্যাল কোয়ান্টিটি 2 টাইপ। এটা হচ্ছে কি পিকিউ ক্লাসিফিকেশন, তাই না? পিকিউ, পিকিউ মানে কি? ফিজিক্যাল কোয়ান্টিটি। প্রথমটা হচ্ছে বেসড অন ডিপেন্ডেন্সি, মেজারমেন্টের জন্য কারোর উপর ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট না, তার উপর বেস করে ফিজিক্যাল কোয়ান্টিটি 2 টাইপ। একটা হচ্ছে বেস বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস বা বেস কোয়ান্টিটি হচ্ছে সেই সকল কোয়ান্টিটি যাদেরকে এক্সপ্রেস করার জন্য নতুন কোনো মেজারমেন্টের দরকার হয় না, ওই একটা মেজারমেন্ট দিয়েই তুমি পুরোপুরি ক্লিয়ারলি কোয়ান্টিটিটাকে এক্সপ্রেস করতে পারবা, সেগুলো হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। বুঝতে পারছো? আমি আবারও বলি, যে সকল কোয়ান্টিটি মেজার করার জন্য সেকেন্ড কোনো কোয়ান্টিটি মেজার করা লাগে না, একটা কোয়ান্টিটি মেজার করছো, ওইটা দিয়েই তুমি পুরোপুরি ওই কোয়ান্টিটিটাকে এক্সপ্রেস করতে পারো, তাদেরকে বলবো আমরা বেস কোয়ান্টিটি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ঠিক আছে? ওকে, ফিজিক্যাল কোয়ান্টিটিস যেগুলোকে কি বলতেছি, ইন্ডিপেন্ডেন্ট, সোজা কথা ইন্ডিপেন্ডেন্ট, নিজেই একাই অ্যাকশন। আর নাম্বার টু হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটিস, এমন কোয়ান্টিটি, ভাই আমার ফোনটা দাও তো।
এমন সকল কোয়ান্টিটি, যে সকল কোয়ান্টিটি ইন্ডিপেন্ডেন্ট না, রাদার ডিপেন্ডেন্ট অন ফান্ডামেন্টাল বা বেস কোয়ান্টিটি, যাদের এক্সপ্রেশনের জন্য ওয়ান অর মোর ফান্ডামেন্টাল কোয়ান্টিটিকে অপারেশন করা লাগে। অপারেশন মানে আইদার প্লাস প্লাস মাইনাস না, আইদার মাল্টিপ্লাইড হওয়া লাগে অথবা ডিভাইডেড হওয়া লাগে, এরকম করে সূচকতা ডিরাইভ করতে হয়। ফ্রম ওয়ান অর মোর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি থেকে যে সকল কোয়ান্টিটিগুলো ডিরাইভ করা যায়, যারা ডিপেন্ডেন্ট অন এটা, তাদেরকে আমরা বলবো ডিরাইভড কোয়ান্টিটিস। ঠিক আছে? ওকে, এটা হচ্ছে দুইটা টাইপ, বেসড অন কি, ডিপেন্ডেন্সি। বাট এগুলো আমরা আজকে ক্লাসে, এই বেসড কোয়ান্টিটি আর নেচার, মানে নেচারের উপর বেস করে যেটা, এগুলো আমরা পড়বো চ্যাপ্টার 2 তে। এই পুরো টপিকটা নেক্সট এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু আমাকে বলো তো যে